গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন রকমের গল্প পড়বো। হুম। আচ্ছা, তার আগে বলো যে তোমাদের সাথে এরকমটা হয়ে থাকে কিনা। ধরো তোমরা কোনো একটা বিষয়ে আহ জানার জন্য খুব আগ্রহী হয়ে আছো বা খুব কৌতূহলী হয়ে আছো। হুম। এবং যে বিষয়টা সম্পর্কে জানার জন্য কৌতূহলী হয়ে আছো, আহ, সেটা খুব দুর্মূল্য বা সহজে জানতে পারবে বা সহজে চোখের সামনে দেখতে পারবে এরকমটাও না। কিন্তু তবু সেই উম, সেই জিনিসটা তোমরা হুট করে চোখের সামনে দেখতে পেলে। হুম। এবং হুট করে সেই বিষয়টা সম্পর্কে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, যে কৌতূহলটা ছিল এটা মিটে গেল। এবং চোখের সামনে দেখতে পাচ্ছ। এরকম হলে তোমাদের কেমন হয়? যে একটা আনএক্সপেক্টেড ভালো লাগা এরকম হয়ে যায়, তাই না? যে এটা এত সহজে আমি দেখতে পেয়ে গেলাম, এটা এত সহজে আমি জানতে পেরে গেলাম, এটা ভালো লাগা কাজ করে, তাই তো? এটা একটা ব্যাপার। আরো একটা ব্যাপার বলার, আহ ধরো একটা উদাহরণ দিয়েই বলি। যে ধরো তোমরা একটা ছবি আঁকছো। হুম। এবং সেটা নিজের মাথা থেকে বের করে নিজের মতো করে একটা কিছু নতুনত্ব দিয়ে, নিজের পরিশ্রম, লেবার দিয়ে একটা নিজের মতো করে একটা ছবি এঁকেছো। এবং সে ছবিটা অন্যের হাত দিয়ে সেটা ছাপানোর ব্যবস্থা হচ্ছে। এবং আহ যখন ছাপানো হলো, এবং দেখো, তুমি ধরো তোমার নিজের লেবার দিয়ে নিজের আইডিয়া থেকে একটা ছবি এঁকেছো। এবার সবাই তোমাকে বাহবা দিচ্ছে। তার ফলে কি তোমাদের ভালো লাগবে? যে আমি তাহলে ভালো এঁকেছি, ভালো ছবি এঁকেছি, সবাই আমাকে বাহবা দিচ্ছে। এবং এরপরে ওটা ছাপানোর কথা হলে মানে আরো একটা ভালো লাগা কাজ করবে, স্বাভাবিক। এবং যখন দেখবে সেই ছবিটা অন্যের হাত দিয়ে সেটা ছাপানোর ব্যবস্থা হচ্ছে, এবং যখন ছাপানোর পর যদি দেখো যে যার হাত দিয়ে ছবিটা ছাপানোর জন্য বলা হয়েছে, সে সেই ছবিটাকে সুন্দর করার জন্য, যে আরো একটু ভালো করার জন্য একেবারে ছবিটা তার নিজের মতো কারসাজি করে ছবিটা একেবারে বদলে দিল। এবং ছাপানোর পরে তুমি যেটা এত উৎসাহ নিয়ে, এত লেবার দিয়ে, এত মাথা খাটিয়ে যেটা করেছিলে, সেই জিনিসটাই আর রইলো না। সেটা একেবারে বদলে গেল, তুমি নিজেই আর চিনতে পারছো না। তার ফলে কেমন লাগবে? ভালো লাগবে কি? নিশ্চয়ই নয়। তোমার মনে হবে যে হোক না, আমারটা যেমনই হতো হতো, এটা আমার আঁকা ছবি ছিল। হ্যাঁ। তো অন্য লোক সেটা কেন সেটা বদলে দেবে? আমার খারাপই হোক আর যেমনই হোক, সেটা আমারই থাকতো। যেমনটা তেমনটাই বের হলেই বরঞ্চ আমার ভালো লাগতো, তাই না? এটা তোমাদের মনে হবে। হুম। তো তার ফলে কি একটা মন খারাপই কাজ করবে, একটা ভিতর থেকে একটু ভেঙে পড়া কাজ করবে, তাই তো? তো এই দুটো ব্যাপার বললাম তার কারণ আজকে আমরা ঠিক এরকম ধরনের একটা গল্প পড়বো, যেটা তোমাদের সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত প্রথম পাঠ থেকে তার তৃতীয় অধ্যায়ের একটি গল্প, যেটি লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প। তো এই গল্পটি আজকে আমরা পড়ব। তো চলো দেখে নেওয়া যাক। তো গল্পের বিষয়বস্তু সম্পর্কে জানার আগে গল্পটি যিনি লিখেছেন আশাপূর্ণা দেবী, তার সম্পর্কে আমরা আগে জেনে নেব। হুম। তো এই আশাপূর্ণা দেবী ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য মহিলা সাহিত্যিক, যিনি আহ কোনো স্কুলে বা কলেজে গিয়ে তিনি পড়াশোনা করেননি। তিনি যতটা পড়াশোনা করেছেন বা যতটা শিখেছেন তার মায়ের থেকে এবং তার দাদাদের থেকে। হুম। এবং তিনি হলেন একমাত্র প্রতিষ্ঠিত সাহিত্যিক, যে যিনি শুধুমাত্র বাংলা ভাষাই জানতেন, তাছাড়া অন্য কোনো ভাষা জানতেন না। এবং শুধু বাংলা ভাষাই জেনেই একজন গৃহবধূ হয়ে, একজন শুধুমাত্র আহ মা হয়ে, হ্যাঁ, তিনি তার উপন্যাসগুলি, তার ছোট গল্পগুলি তিনি এত সুন্দরভাবে তিনি ব্যক্ত করতেন, এত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলতেন,
যে মানুষের আহ খুব প্রিয় হয়ে উঠেছিলেন। তিনি খুব বিখ্যাত সাহিত্যিক রূপে তাকে দেখা হয়। হুম। তো এই জনপ্রিয় মহিলা সাহিত্যিক যার জন্ম হয় 1909 সালের 8ই জানুয়ারি উত্তর কলকাতায় তার মামার বাড়িতে। তার বাবা ছিলেন হরেন্দ্রনাথ গুপ্ত। এই হরেন্দ্রনাথ গুপ্ত ছিলেন একজন কমার্শিয়াল আর্টিস্ট এবং তিনি আহ, তখন বাংলা বিখ্যাত পত্রিকাগুলোতেও তিনি ছবি আঁকতেন। হুম। তার মা ছিলেন সরলা সুন্দরী দেবী, যিনি একনিষ্ঠ সাহিত্য পাঠিকা ছিলেন। এছাড়াও তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও কিছু লাইব্রেরির সদস্যও ছিলেন তিনি। হুম। তো এই লেখিকা আশাপূর্ণা দেবী, যার বিয়েও হয়ে যায় কৃষ্ণনগরে তার 15 বছর বয়সে কালিদাস গুপ্তের সঙ্গে। হুম। তো সেখানে গিয়েও তার সংসার জীবন যে দীর্ঘ, তার নিজের জীবন, এই যে বললাম তার তিনি গৃহবধূ হয়ে, একজন মা হয়ে, তিনি তার লেখনীগুলোতে, তার ছোট গল্প উপন্যাসগুলোতে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আহ অন্য মানে নিজে মা হয়ে অন্য মায়ের কথা তিনি ফুটিয়ে তুলেছেন। মেয়েদের মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা ফুটিয়ে তুলেছেন এবং আহ সমাজের কুৎসিত দিকগুলোকেও তিনি ফুটিয়ে তুলতেন খুব সহজভাবেই। হ্যাঁ। এছাড়াও তিনি শিশুদের জন্যও বেশ বই লিখতেন, উপন্যাস লিখতেন। তিনি যেমন একাধারে ছোট গল্পকার ছিলেন, তেমনি ঔপন্যাসিকও ছিলেন এবং শিশু সাহিত্যিকও ছিলেন। হুম। তো তিনি শিশুদের জন্য বই লিখতে বেশি মজা পেতেন, বেশি ভালো লাগতো তার। হ্যাঁ, এরকমটা জানা গেছে আর কি। তো তার আরো একটা দিদি ছিল এবং একটি বোন ছিল। দিদি ছিল রত্নবালা এবং তার বোনের নাম ছিল সম্পূর্ণা। হুম। তো আশাপূর্ণা দেবীর এই দিদি আর বোন, এই দুজন ছিল তার খুব প্রিয়। এবং তিনজনের খুব ভালো বন্ডিং ছিল। এবং আশাপূর্ণা দেবীর ভাষায় আর কি, যে তিনজন একই মলাটের তিনখানি গ্রন্থ, তার ভাষায় আর কি। তো এই যে বন্ডিংটা অবশ্যই ছিল, কিন্তু তিনজনে যে একসাথে থাকতেন। একটা সময় তার দিদির বিয়ে হয়ে যায়, মানে তার ছোটবেলার কথা বলছি আর কি। দিদির বিয়ে হয়ে যেতে মানে আশাপূর্ণা দেবী এবং সম্পূর্ণা দুই বোনেই থাকতো। তো আহ, স্বাভাবিক মন খারাপই ঘিরে থাকতো। তো সেই সময় সেই ছোটবেলায় তারা একটা দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছিলেন। তো বলি, তো তারা দুজনে মিলে নিজেদের নাম লিখে আর কি স্বাক্ষর করেই তারা রবীন্দ্রনাথকে চিঠি পাঠিয়েছিলেন। হুম। এবং এটাই আবদার করে যে তিনি যেন এদের নাম, মানে রবীন্দ্রনাথ যেন এদের নাম নিজে হাতে লিখে উত্তর দেন। এবং যদিও খুব তাড়াতাড়ি উত্তর পেয়েছিলেন। হ্যাঁ, বেশি দিন অপেক্ষা করে থাকতে হয়নি রবীন্দ্রনাথের সেই চিঠির উত্তর পাওয়ার। তো তারপরেই আত্মপ্রকাশ ঘটে যে ওই বিদ্রোহিণী নারী, বাংলাদেশের এক বিদ্রোহিণী নারীর বলা হয় আর কি। তো যাই হোক, তো আশাপূর্ণা দেবী আহ শুনলেই তোমরা তার জীবনী, আহ, এবং এই যে বললাম তার মা একজন সাহিত্য পাঠিকা ছিলেন এবং তার এই সাহিত্য পাঠ থেকেই যা তার জ্ঞান অর্জন, হুম, সেগুলোই তার মেয়েদের মধ্যে তিনি বন্টন করেছেন আর কি। রাখতে কোনো, মানে তাদেরকে সেই শিক্ষাটা দিতে তিনি কোনো রকম ত্রুটি রাখেননি। তারা সেখান থেকে যথেষ্ট তারা শিক্ষিতা হয়েছেন। শিক্ষিতা বলতে শুধু স্কুল কলেজে পড়েই যে শিক্ষিতা হওয়া যায় তা তো নয়। তার মায়ের থেকে শিখে, দাদাদের থেকে ওই মানে আর কি ওই অক্ষর জ্ঞান আর কি, এসব করে তিনি আজ এত বড় উম, ঔপন্যাসিকা বা সাহিত্যিক বলা যায়। তো যাই হোক, এই বিখ্যাত মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী, যার বাংলা সাহিত্যে যার আত্মপ্রকাশ ঘটে বাইরের ডাক নামক গ্রন্থে থেকে, এবং যেটি শিশু সাথী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। হুম। এবং তিনি যেমন ছোট গল্পও লিখেছেন, তেমনি উপন্যাসও লিখেছেন এবং ছোটদের জন্যও বই লিখেছেন বললাম।
তো তার সেই উল্লেখযোগ্য কিছু রচনাবলী তোমাদের সামনে মানে তুলে ধরেছি। দেখো যে আলাদা আলাদা করে তার কিছু উল্লেখযোগ্য ছোট গল্প, কিছু উল্লেখযোগ্য উপন্যাস এবং ছোটদের জন্য লেখা কিছু উল্লেখযোগ্য বই। তো দেখো তার কিছু উল্লেখযোগ্য ছোট গল্প হলো পাতাচাপা, সর্ষে ও ভূত, ডেইলি প্যাসেঞ্জার, কামধেনু, অভিনেত্রী, ক্যাকটাস প্রভৃতি। এছাড়া উপন্যাস, তিনি তো প্রচুর উপন্যাস লিখেছেন, 176 খানা এরকমটা দেখা যায়, মানে তথ্য অনুযায়ী এরকমটা জানা যায়। তো তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা। তো এই যে তিনটি উপন্যাস যে পরপর নাম করা হয়েছে, যে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুল কথা, এই তিনটি উপন্যাস ছিল তার ত্রয়ী উপন্যাস। এরকমটা বলা হতো। এছাড়াও আছে নিলয় নিবাস, সিঁড়ি-ভাঙা অঙ্ক, চিত্রকল্প, চাবিবন্ধ সিন্দুক, আর এক আশাপূর্ণা, বিশ্বাস অবিশ্বাস, উড়ো পাখি, উত্তরণ, জলছবি, শক্তিসাগর, সোনার হরিণ, সুখের ঠিকানা প্রভৃতি। তো পার্সোনালি আর কি বলছি, আশাপূর্ণা দেবীর যে সমস্ত উপন্যাসের নাম, গল্পের নাম আমার খুবই ভালো লাগে। সুন্দর সুন্দর নাম না? আচ্ছা, যাই হোক। তো তার ছোটদের জন্য লেখা বই, হ্যাঁ, তার 1 ডজন আহ উপন্যাস, এরকম একটা তার ছোটদের জন্য লেখা একটা বই রয়েছে, যার মধ্যে 12খানা গল্প আছে। তো তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো নজর উঁচু, শামুকের খোলা, নিজে বুঝে নিন, গোয়েন্দা গল্প আর কাকে বলে, অলৌকিকের মতো, ভাগ্যলক্ষ্মী লটারি, গল্পই কি অল্প, নিজের ঘরে চুরি, মার্ডার কেস প্রভৃতি। আরো বেশ কয়েকটি গল্প বা উপন্যাস ছিল আর কি। তো যাই হোক, তার এই সুদীর্ঘ জীবনে তিনি প্রচুর লিখেছেন, ছোট গল্প, উপন্যাস, ছোটদের জন্য লেখা বই, এছাড়া অনূদিত কিছু লেখা। তিনি প্রচুর লিখে গেছেন এবং তার এই সাহিত্য জীবনের এবং এত লেখার জন্য, এত ভালো ভালো, শুধু এত লেখা বলে নয়, তিনি এক একটা রত্ন উপহার করে গেছেন আমাদেরকে, গোটা বাংলা সাহিত্যে। তো তার জন্য তিনি অনেক পুরস্কার এবং সম্মাননাও পেয়েছিলেন। প্রথমত তিনি লীলা পুরস্কার পেয়েছিলেন, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন। এছাড়া ভুবন মোহিনী দাস স্বর্ণপদকও পেয়েছিলেন, যেটাও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই দেওয়া হয়। রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছেন, যেটা পশ্চিমবঙ্গ সরকার তাকে দেন। এছাড়া ভারত সরকারের থেকে সাহিত্য একাডেমির আর কি জ্ঞানপীঠ পুরস্কার পান। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরনাথ ঘোষ পদক পান। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পান। ভারত সরকার থেকে পদ্মশ্রী পান। এছাড়াও জব্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাম্মানিক ডিলিট ও পান। এছাড়াও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম পুরস্কারে পুরস্কৃত করেন। তো তিনি প্রচুর পুরস্কার এবং সম্মাননাও পেয়েছিলেন। তো যাই হোক, এরকম অনন্য মহিলা সাহিত্যিক যার মৃত্যু হয় 12ই জুলাই 1995 সালে। ঠিক আছে? তো আমাদের আলোচ্য পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা তার কুমকুম নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। তো এই যে গল্প জ্ঞানচক্ষু, এর মূল বিষয়টা কি, এক লাইনে বলে দিই। মানে গল্পের পুরো ব্যাখ্যাতে যাওয়ার আগে, তো দেখো গল্পের নামই হলো জ্ঞানচক্ষু, তাই তো? তো জ্ঞানচক্ষু কথার অর্থ কি? সাধারণভাবে জ্ঞানচক্ষু বলতে আমরা কি বুঝি? যে আহ বোধোদয় হওয়া বা অন্তর্দৃষ্টির উন্মোচন হওয়া, তাই তো? অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে বা কোনো কোনো বিশেষ কারণে, কোনো বিশেষ বিষয়ের সম্পর্কে শিক্ষা লাভ হওয়া, তাই তো? সেটাকে বলা হয় জ্ঞানচক্ষু, বা সেটা সম্পর্কে বোধোদয় হলো, তাই তো? তো গল্পটিও ঠিক সেই রকম, যে গল্পের দুটি মূল চরিত্র আমরা দেখি। একটা হলো লেখক, গল্পের আর কি মানে যিনি লিখেছেন নন, গল্পে তপন আর তার ছোট মেসোমশাই। হুম তো তপনের যে মেসোমশাই, তিনিই হলেন লেখক। হুম
তো এই দুটি প্রধান চরিত্র, তাদেরকে নিয়েই গোটা গল্পটি তিনি রচনা করেছেন। এবং শেষে তপনের আহ জ্ঞানচক্ষুর প্রকৃত উন্মিলন হয়, বা এবং সেটা কোন বিষয়ে, এই যে লেখক এবং লেখা, লেখক কি গল্পই লেখেন বা উপন্যাস লেখেন, তাই তো? তো সেই যে লেখা মূল, সেই লেখা সম্পর্কে তপন তার জ্ঞানচক্ষুর প্রকৃত উন্মিলন হয়। হুম? তো এটাই হলো গল্পের মূল বিষয়। তো চলো এবার গল্পটি বিশ্লেষণ করে দেখা যাক, গল্পটি পড়ে দেখা যাক। তো দেখো, গল্পটি শুরু হচ্ছে এরকম: কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তো শুরুতেই তপনের কথা আমরা পাই, গল্পে উল্লেখ রয়েছে তপনের কথা। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল কি তোমরা জানো, ছোটবেলায় নিশ্চয়ই কেউ কেউ খেলে থাকবে, যে গুলির মতো, যেটা খেলে ডাংগুলিও বলে থাকে অনেকে। তো সেই গুলির সাথে তুলনা করা হচ্ছে চোখকে। তো সেটা কিরকম ভাবে না, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। যে কোনো একটা বিশেষ কথা যেটা শুনে তপনের চোখ গুলির মতো বা মার্বেলের মতো বড় হয়ে গেল। হ্যাঁ, এরকম। তো কি সেই কথা, দেখা যাক। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। হুম। সেই সেই সব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেশো। এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। যে অবাক হয়ে গেলে যেরকম হয় আর কি, যে হ্যাঁ তাই নাকি, যে এরকম একটা এক্সপ্রেশন দেয় যখন মানুষ, তার ফলে চোখ যেমন গুলির মতো বার হয়ে যায় বা বড় হয়ে যায়, সেজন্যই এরকম একটা আহ তুলনামূলক একটা উপমা দিয়েছেন লেখিকা। তো যাই হোক, যে কথাটা শুনে তার চোখ মার্বেল হলো, যে তার নতুন মেসোমশাই, হুম, মানে যার সঙ্গে এই কয়দিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে। দেদার মানে অনেক বা বিস্তর, যে অনেক ঘটাপটা করে। ঘটাপটা করে কি, যে অনেক ঘটা করে বিয়ে হয়েছে, যে অনেক ভালো তোড়জোড় করে, ভালো অনেক বেশ বড়সড় অনুষ্ঠান হয়ে বিয়ে হয়েছে, সেটাকে বোঝাতে লেখিকা এখানে দেদার ঘটাপটা শব্দটি ব্যবহার করেছেন। সেই তিনি নাকি বই লেখেন, অর্থাৎ তপনের নতুন মেসোমশাই, যার সঙ্গে তার ছোট মাসির বিয়ে হয়েছে, সেই মেসোমশাই নাকি বই লেখেন। সেই সব বই নাকি ছাপাও হয়। তো সেই সব বই ছাপা হয় মানে সে খুব ভালো লেখেন। তিনি লেখক, তার বই ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর। সেই মেসোর অনেক বইও ছাপা হয়েছে। হুম। তারপর তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। তো এই যে সত্যিকার লেখক, এই কথাটা শুনে তোমাদের কোন গল্পের কথা মনে পড়ছে বলো তো দেখি। তোমরা কিছুদিন আগেই পড়েছো, হুম, যে শাবলতলার মাঠ, তাই তো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। তার সেই গল্পে লেখক তার সেই উমাচরণ মাস্টারমশাইয়ের কথা বলেছিলেন, মনে আছে? তো সেখানে সেই উমাচরণ মাস্টারমশাইকে বলেছিলেন যে সত্যিকারের কবি। হ্যাঁ? তো সেই রকম এখানে তপনের মেসোমশাইও একজন লেখক, সত্যিকারের লেখক। হুম। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতো না। হুম। তো ওই শাবলতলার মাঠে যেমন লেখকরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি এবং তার যে বন্ধুরা, ছোটবেলার কথা আর কি, তারা যে ছিলেন, এবং সেই কবি যে চোখে দেখা যায়, হ্যাঁ, কবি যে মানুষ, এবং সত্যিকারের জলজ্যান্ত কবি কিভাবে লেখেন তারা, সেটা চোখের সামনে দেখে তারাও যেমন বিস্মিত হয়ে গেছিলেন, এবং খুব আনন্দ পেয়েছিলেন, খুশি হয়েছিলেন এবং অবাকও হয়েছিলেন, সেই রকম এখানে তপনেরও সেরকম মনোভাব পরিলক্ষিত হচ্ছে। দেখো, তপনও সেই রকম এক্সাইটেড, হ্যাঁ, সেরকম বিস্মিত ভাবেই দেখছে। হুম।
এবং শুনেই সেই রকম একটা আম, মানে অবাক হয়ে ওই যে চোখ মার্বেলের মতো হয়ে গেছে এরকমটা আর কি শুনে, যে জলজ্যান্ত একজন লেখককে সে এত কাছ থেকে দেখতে পাচ্ছে। হুম। এর আগে কখনো দেখেনি তপন। এবং লেখক যে তাকে যে চোখের সামনে দেখা যায় সেটাই সে জানতো না। হুম। তারপর লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়েও সন্দেহ ছিল তপনের। তপনের মতে লেখক একটা মানে বিশাল ব্যাপার, যে অতুলনীয় এরকম, যে কোনো কিছুর সাথে তুলনা হয় না। যে দৈনন্দিন জীবনে মানুষ, যে একটা নর্মাল মানুষ যেভাবে জীবনযাপন করে থাকেন বা উম, মানুষের মতো হয়, সেটাই সে জানতো না। হ্যাঁ। তার কাছে লেখক মানে একটা অন্য কিছু বিষয়, এবং সেটা দুর্মূল্যই। হ্যাঁ, যে চোখেও দেখা যায় সেটাই সে জানতো না। তো তাই বলছে যে লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়েও তার সন্দেহ ছিল। যে সে যে একটা সাধারণ মানুষ, তার মানে তপনের বাবার মতো, তার ছোট মামার মতো, তার মেজ কাকুর মতো যে মানুষ, সে বিষয়েও তার সন্দেহ ছিল। হুম। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিন্তু এই যে তার একটা মনে একটা অন্যরকম ধারণা জন্মেছিল, যে লেখকরা অন্যরকম, অন্য কিছু, সে সাধারণ মানুষদের মতো জীবনযাপন করে না, সাধারণ মানুষও নন, তাদেরকে চোখেও দেখা যায় না, এই সব যে ধারণা ছিল, সেটা তার এই নতুন মেশোকে দেখে তার একেবারে জ্ঞানচক্ষু খুলে গেল। বা যেমন জ্ঞানচক্ষুর মানে কি, যে অন্তর্দৃষ্টির উন্মোচন হলো, একটা বোধোদয় হলো তার, যে আহ না, লেখকরা মানুষ বটে, তাকে চোখের সামনে দেখা যায়। হুম। এরকম একটা তার ধারণা বদলালো, তার জ্ঞানচক্ষু খুলে গেল। তারপর আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। যে সে এতটাই বিস্ময় হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে, দেখো, যে আশ্চর্য ভাবেই দেখছে, আশ্চর্য ভাবেই বলছে, যে কোথাও কিচ্ছু উলটপালট নেই। হ্যাঁ। যে আহ, লেখকের সাথে মানুষের যে তুলনা করতে পারবে, যে লেখকরা অন্যরকম আর সাধারণ মানুষ অন্যরকম দেখতে হয়, বা তাদের আচার আচরণ একটু অন্যরকম, কিছুই না, কোনো উল্টো পাল্টা নেই, একেবারে নিছক মানুষ। যে নিছক মানে কি, যে শুধুমাত্র মানুষই, যে মানুষকেই শুধু বলা হচ্ছে, অর্থাৎ যে মানুষের সঙ্গে লেখকের কোনো তুলনা নেই। হ্যাঁ, কোনো উল্টোপাল্টা নেই, কোনো অন্য রকমও নয়, একেবারে শুধুমাত্র মানুষেরই মতো, সে মানুষই। হুম। তারপর সেই ওদের মতোই দাড়ি কামানো, বা দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমোন। দেখো, সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্ম করে থাকে, যে লেখক হয়েও তিনিও এইরকমই করছেন, সাধারণ মানুষের মতোই আচার আচরণ করছেন। কি না, ওদের মতোই বলতে কাদের কথা বোঝানো হচ্ছে, বা তপন এখানে কাদের কথা বলছে? না, তার সেই দেখো, তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকু, সেই সেই মানুষগুলোর সাথে তুলনা করে বলা হচ্ছে, যে সেই তাদের মতো বা ওদের মতো দাড়ি কামান, মানে তিনিও তো মানুষ, লেখক হয়েও কিন্তু মানুষ, তিনিও মানুষের মতো দাড়ি কামান, সিগারেট খান, আবার খেতে বসেই আরে ব্যাস, এত কখনো খাওয়া যায়? যে সাধারণ মানুষ যেমন খেতে বসে পুরোটা না খেতে পারলে, যে যে থাক থাক আর আর দিও না, বা এত কি খাওয়া যায়, যে সাধারণ মানুষও যেরকমটা বলে থাকে এখানে, আহ তপন, তপনের ধারণার যেরকমটা ছিল লেখক, কিন্তু সেরকমটাই নয়। লেখক এই তো সাধারণ মানুষদের মতোই বলছেন, সেরকম আবার ওই এত কখনো খাওয়া যায় বলে আবার অর্ধেকটা সাধারণ মানুষের মতো তুলেও দিচ্ছে, আবার চানের সময় চানও করছেন, আবার ঘুমের সময় ঘুমাচ্ছেন। যে একটা সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে থাকেন, জীবনটাকে যেভাবে অতিবাহিত করেন, সেরকম লেখকরাও সেরকমটা করে থাকে। সেটা
তার জ্ঞান চক্ষু খুলে যাচ্ছে এই সমস্ত দেখে তপনের বোধোদয় হচ্ছে যে না, লেখকরাও এরকমটা করে থাকে সাধারণ মানুষের মতোই। তার বাবার মতো, তার ছোট মামা, তার মেজ কাকুর মতো তিনিও মানুষ, তিনিও সাধারণ মানুষের মতোই এ সমস্ত করে থাকেন। হুম, তারপর তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজেগুজে। হ্যাঁ, তো যে সাধারণ মানুষের মতো আর কি কি করে থাকেন লেখকরা সেটাও বলছেন, যে ছোট মামাদের মতো লেখকরাও, অর্থাৎ এখানে তপনের মেসোমশাই, ছোট মেসোমশাই যার কথা বলা হচ্ছে, যিনি লেখক, তাকে দেখেই তপনের এই কথাগুলো তপন বলছে যে তার ছোট মামাদের মতোই তিনিও খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, অর্থাৎ বাস্তবসম্মত মানুষ, যে বাস্তবে কি ঘটছে, হুম, সে সমস্ত সম্পর্কে তিনি ওয়াকিবহাল। হ্যাঁ, সেসব তিনি জানেন, বোঝেন। হুম, তাই খবরের কাগজে কি সাধারণত আহ মানে সমাজে কি ঘটছে, আমাদের রাজ্যে কি ঘটছে, বা নানান কিছুর সম্পর্কে জানান দেওয়া হয়, তাই তো নানান তথ্যও পাওয়া যায়। তো সেই সমস্ত যে টুকরো টুকরো ঘটনা বা টুকরো টুকরো যে সমস্ত তথ্য, হুম, সেই সমস্ত সম্পর্কে তিনিও ওয়াকিবহাল, সেই তার ছোট মামাদের মতোই। তাই তিনিও সেই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, অর্থাৎ প্রবল কি যে অত্যন্ত বা অনেক, প্রচন্ড এরকম অর্থে বোঝায়। তো তিনিও বাড়ির আর সকলের সঙ্গে বা মানে বাড়ির বড়দের সকলের সঙ্গে তিনিও খবরের কাগজের সব কথা নিয়ে খুব বা প্রচন্ডভাবে গল্পও করেন, আবার তর্কও করেন। আর শেষ পর্যন্ত অর্থাৎ এই দেশের কথা, রাজ্যের কথা, এই সমস্ত রাজনৈতিক কথা যে সমস্ত খবরের কাগজে দেখতে পান, সে সমস্ত নিয়ে আহ মতবিরোধ হয়েই থাকে, তাই না? যে দেখবে তোমাদের বাড়িতে যে বড়রা যখন গল্প করেন, যে এই রাজনীতি নিয়ে কথা বলেন বা দেশ সম্পর্কিত কিছু কথা নিয়ে আলোচনা করেন, তখন বড়রা একেবারে সিরিয়াস হয়ে যান, তাই না? এবং দেখা গেল যে বড়দের মানে বড়রা যারা আছেন তারা সকলের একমত হয় না, তাই না? কারো কারো মতভেদ থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে। তো ফলে তাদের মধ্যে একটা ছোট তর্ক বিতর্ক শুরু হয়, যে না না এটা এরকম নয়, না দেশে এরকমটা হবে, এটার ফলে এটা হবে না, এরকম নানান আহ, তর্ক হয়ে থাকে, দেশ নিয়ে। এবং তো এখানে তপনের সেই ছোট মেশো, তিনিও তার মামাদের মতোই ওই খবরের কাগজের গল্প নিয়ে, কথা নিয়ে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত যে এদেশে আর কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজেগুজে, যে রোজই তিনি ওই সমস্ত গল্প করেন, তর্ক করেন, এবং দেশের মানে অনুশোচনাও করেন, করে তিনি কখনো সিনেমা দেখতে চলে যান বা কখনো তিনি সেজেগুজে বেড়াতে যান বা ঘুরতে বেরোন। হুম। তারপর মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। লেখিকা তপনের গল্পই পড়ছেন, যে এই বাড়িতে তপনের আসা কি উদ্দেশ্যে, হ্যাঁ সেটা বলছেন, যে এই মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই তপন এসেছে, অর্থাৎ তার ছোট মাসির বিয়ে উপলক্ষেই তপন তার মামা বাড়িতে এসেছে। আর ছুটি আছে বলেই রয়ে গেছে। যে হয় না যে বিয়ে বাড়িতে যায়, তারপর যে স্কুলে ছুটি আছে, ঠিক আছে কয়েকদিন থেকে যা বলে, বা বাচ্চারাও জেদ করে যে স্কুলে তো ছুটি, কয়েকটা দিন থেকেই যায়। তো এরকম ভাবে তপনেরও স্কুলে ছুটি ছিল বলে সে মামা বাড়িতে কিছুদিনের জন্য রয়ে গেছিল। তারপর ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। যে তপনেরও যেমন ছুটি রয়েছে তাই থেকে গেছে, তেমনি মেসো তার ছোট মেসোরও গরমের ছুটি চলছে। তো সেই জন্য উম, ছোট মেসো তাই শ্বশুর বাড়িতে থেকে গেছেন কয়েকদিনের জন্য। ওই যে অষ্টমঙ্গলা টঙ্গলা হয় না, যে শ্বশুর বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতে হয়, তো সেই রকম। এবং মানে ছোট মেসো তপনের
তারও উম, ছুটি ছিল গরমের, তাই জন্য তিনিও একটু ওকে থেকেই গেছেন শ্বশুর বাড়িতে, তাই বলছেন আর কি। তারপর তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। হ্যাঁ, তো তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপন, যে সেই জন্যই একজন জলজ্যান্ত লেখক হুম চোখের সামনে দেখতে পাচ্ছে, সেরকম একটা দেখার আহ সুযোগ হচ্ছে তপনের, সেটাই বলছেন। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, যে কিসের সুযোগ, যে ভাগ্যিস তপনেরও স্কুল ছুটি, তাই সে থাকতে পারছে, এবং মেসোরও গরমের ছুটি চলছে, তাই মেসোও থাকতে পারছেন। এবং যেহেতু মেসো ছুটিতে থাকতে পারছেন বলেই এবং আহ, তপনেরও স্কুল ছুটি বলে থাকতে পারছে বলেই একটা জলজ্যান্ত লেখককে সে চোখের সামনে দেখতে পাচ্ছে। হুম এবং সে ছুটির সুযোগেই তপন এটাও দেখতে পাচ্ছে যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। তার যে এতদিনের যে ধারণা ছিল যে লেখক মানে অন্য কিছু হতে পারে, যে যাই হোক সাধারণ মানুষের মতো তো নয়ই। হ্যাঁ, এরকম একটা ধারণা ছিল তপনের। তো তাই বলছে যে আকাশ থেকে পড়া যে জীব নয়, হ্যাঁ, সে সাধারণ মানুষ, তপনদের মতোই লেখকরা মানুষই হয়। হ্যাঁ, সেটাই বলছে। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? যে লেখক যেহেতু সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণ মানুষরাই যদি লেখক হয়ে থাকেন, তাহলে তপনও তো একটা মানুষ। তো তপনের লেখক হতে বাধা কোথায়? সেও তো চেষ্টা করলে লেখক হতে পারে, তাই না? তারপর মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কয়দিন। তো সেই মেসোমশাইয়ের প্রফেশন কি, বা মেসোমশাই আহ, কোন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন? না, তিনি একজন কলেজের প্রফেসর। হ্যাঁ, এবং তার কলেজে এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে মেসোমশাই শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কয়েকদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন, যে শ্বশুর বাড়িতে রয়েছেন, কোনো কাজকর্ম নেই, কলেজ ছুটি। তো সেই সুযোগেই তিনি দুপুরবেলা খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিচ্ছিলেন। দিবানিদ্রা মানে কি? যে দিনের বেলার যে ঘুম। হুম, দিবা মানে দিনের বেলা, নিদ্রা মানে কি? ঘুম। সুতরাং দিনের বেলার ঘুমকে দিবানিদ্রা বলা হয়। ঠিক আছে? তো মেসোমশাইয়ের উম স্কুল ছুটি, সরি, কলেজ ছুটি, এবং শ্বশুরবাড়িতে রয়েছেন, কোনো কাজের চাপ নেই, তাই তিনি দিব্যি একটা টানা ঘুম দিচ্ছিলেন দিনের বেলায়। তারপর ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মাসি ধাবিত মানে মানে ধেয়ে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন তার সেই ছোট মেসোর কাছে। ছোট মাসি মানে তার মেসো যেখানে ঘুমাচ্ছিলেন, তার মাসি সেই দিকেই দৌড়ে যাচ্ছিল আর কি, ধেয়ে যাচ্ছিল। তারপর কেন যাচ্ছিল সেটা আমরা পরে জানতে পারবো, হ্যাঁ, কয়েক লাইন পরে। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? যে তপনের কিছু জিনিস নিয়েই ছোট মাসি তার ছোট মেসোর কাছে দৌড়ে যাচ্ছিল আর কি। তো তপন আহ সেটা মানে আপত্তি জানাচ্ছে যে না, যে যেও না, নিয়ে যেও না, হ্যাঁ, এরকম একটা। তাই না বলে একটা প্রবল আপত্তি তুলেছে, প্রচন্ড পরিমাণে একটা আপত্তি জানাচ্ছে যে না, যেও না, এরকম। হ্যাঁ, কিন্তু কে শোনে তার কথা? হুম হুম। ততক্ষণে তো গল্প ছোট মিশর হাতে চলেই গেছে। তো এখান থেকে আমরাই জানতে পারছি যে তাহলে যে জিনিসটা নিয়ে ছোট মাসি তার ছোট মেসোর দিকে ধাবিত হচ্ছিল, সেটা হলো তপনের লেখা গল্প। হুম, তো কি হলো? না, তপন সেটা আপত্তি জানালেও তার কথা না শুনে ছোট মাসি তার মানে তপনের লেখা গল্প নিয়ে তার ছোট মেসোর কাছে চলে গেছে। এবং এই যে না না করে যে আপত্তি জানাচ্ছে, ততক্ষণে
ছোট মাসি আহ তপনের লেখা গল্প নিয়ে ছোট মেসোর কাছে পৌঁছে গেছে এবং ছোট মেসোর হাতেও চলে গেছে সেটা, মানে ছোট মেসোকে দিয়ে দিয়েছে, হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। হ্যাঁ, এই যে একটা চিৎকার চেঁচামেচি করে যে দেখো একটা ধরো তোমাদের থেকে একটা জিনিস জোর করে ছিনিয়ে নিয়ে, ধরো ওই যে শুরুতে যে ছবি আঁকার সঙ্গে একটা তুলনা দিচ্ছিলাম বা একটা গল্প মানে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছিলাম যে ধরো তোমরা যদি ছবি আঁকলে, সেটা নিয়ে সবার উৎসাহ হলো, তুমি তোমার কষ্ট করে পরিশ্রম দিয়ে যে ছবি আঁকছো, যদি সে যে ছবি আঁকার কথা বলেছিলাম, তো মনে করো সেরকম তুমি একটা ছবি আঁকছো চুপি চুপি, হুম, এবং সেটা তুমি এখন কাউকে দেখাতে চাইছো না, এবং বাড়ির বড়রা কেউ সেটা চুপি চুপি দেখে ফেলেছে এবং সেটা নিয়েই বড়দের কাউকে দেখানোর জন্য নিয়ে দৌড়। তো তখন তোমরা কি একটা লজ্জা লজ্জা কাজ করবে, বা এটা তো মনে হবে যে কেমন হলো নাকি, বড়দেরকে দেখাচ্ছে তা আবার একটা ভালো কাউকে, তা কেমন একটা লাগে, তো স্বাভাবিকভাবে তোমরা দেখাতে চাইবে না। তো সেই রকম তপনের হয়েছে, যে তপন আবার কি গল্প লিখেছে, তো সেই লেখা গল্প তার একটা কেমন কেমন লাগা থাকতেই পারে। তো সেই জন্য সে একটু আপত্তি জানাচ্ছিল। তার সে না না বলা সত্ত্বেও তার ছোট মাসি সেটা নিয়ে ছোট মেসোর কাছে গেছে এবং ছোট মেসো তো ঘুমাচ্ছিলেন একটু শান্তি করে। হ্যাঁ, তো এই যে হইচইতে মানে তপন দেবে না আর ছোট মাসি শুনবে না, তপন না না করছে তাও ছোট মাসি সেটাকে নিয়ে দৌড়ে যাচ্ছে, এবং চুপচাপ কি দৌড়াবে, নিশ্চয়ই না, কিছু তো বলছে তপনকে যে না না কিছু হবে না, দেখায় গল্প লিখেছিস এরকম, নিশ্চয়ই কোনো না কোনো কথোপকথন হতেই পারে। এবং তখন তো চিৎকার করছে যে না দেবো না এসে। তো যাই হোক, এরকম হইচই করে সেই ছোট মাসি তার অর্থাৎ ছোট মেসো ঘুম ভাঙিয়ে দিয়েছে। হুম, তারপর তখন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। পুলকিত মানে কি, যে আনন্দিত, তা একটা ভালো লাগাও কাজ করছে, যে একজন, ওই যে ছবি আঁকা দিয়েই উদাহরণ দিই, ধরো তুমি ছবি আঁকছো, হুম, এবং বাড়ির বড়রা ধরো সে কেউ দেখলো, দেখে বলছে বাহ ছবিটা তো সুন্দর হয়েছে, এবং সে এরকমটা বলে আবার অন্য এবং ভালো মাপের কেউ, বড় মাপের কোনো মানুষকে সেটা দেখানোর জন্য দৌড় দিল, হ্যাঁ, হইচই করে যে বাহ সুন্দর হয়েছে দাঁড়া দেখিয়ে আনি, হুম, সবাই ভালো বলবে, এরকম করে যখন নিয়ে যাবে, তখন একটা মানে আপত্তি মনে কাজ করলেও কিন্তু দেখবে একটা ভালো লাগাও কাজ করবে, যে আহ ভালো হয়েছে বলছে, আবার সবাইকে দেখাতে নিয়ে গেছে, তার মানে সত্যি ভালো হয়েছে। হুম, এর জন্য একটা আপত্তিকর মনে হলেও মনে একটা আলাদাই ভালো লাগা কাজ করে, তো আনন্দ দেয় মনকে। তো সেই রকম তপনেরও হয়, যে মাসি যখন হইচই করে নিয়ে যাচ্ছে, তখন মাসির সেই হইচইতে তপনের মনে মনে একটু আনন্দ হয়। হুম, মুখে করলেও হয়। হ্যাঁ, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন বিষয় বুঝবে। তো এখানে ছবি আঁকা বিষয় নয়, এখানে তপনের গল্প লেখা নিয়ে বিষয়। কারণ আমাদের আলোচ্য পাঠ্যের গল্পের মূল বিষয় লেখক এবং লেখা, এই দুটো জিনিস। তো লেখক হলেন ছোট মেসোমশাই এবং লেখা হচ্ছে এই তপনের লেখা গল্প। হুম, তো যাই হোক, গল্পে ফেরা যাক। তো কি বলছেন যে কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। তার কারণ নতুন মেশো অর্থাৎ ছোট মেশো তিনি একজন লেখক, তিনি লেখেন, তার অনেক বইও ছাপা হয়েছে। তো তাই লেখার প্রকৃত মূল্য তিনি বুঝবেন। তারপর রত্নের মূল্য জহুরির কাছেই, অর্থাৎ রত্ন মানে কি, যে কোনো মূল্যবান পাথর, তাই তো, যে হীরা মানিক মুক্ত জহরত এসবকে তো রত্ন বলা হয়, অর্থাৎ কোনো বহুমূল্য পাথরকে বোঝায়, তাই তো। রত্নের মূল্য জহুরির কাছে। জহুরি কথার অর্থ কি, বা জহুরি কাদেরকে বলা হয়, না, যারা জহরত চেনে, হ্যাঁ, যে আসল রত্ন বা আসল জহরত কোনটা সেটা জহুরিরাই বোঝে। হুম, যে সেটা তারা চিনতে পারে সহজে,
সেটাতে তারা স্পেশালিস্ট, এরকম আর কি। হ্যাঁ, তো তাদেরকে জহুরি বলা হয়। তো এখানে সেই রকম উপমা দিয়েছেন লেখিকা, যে রত্নের মূল্য জহুরির কাছেই। এটা যে তপন মনে করছে তার কারণ, আহ রত্ন, যে আসল রত্ন, যে সেটা তো বহুমূল্য হয়। হ্যাঁ, তো সেই আসল রত্ন তো জহুরিই চিনতে পারবে, জহুরিরাই তো জহরত চিনতে পারে। হুম, সেজন্যই বলছেন। তো তার কারণ, নতুন মেশো তিনি তো লেখক, তাই গল্প ভালো কি খারাপ আহ আহ, সেটা তো নতুন মেশোই ভালো বুঝতে পারবেন। একজন লেখক একটা লেখক লেখাকে ভালোভাবে আহ জাজ করতে পারবে, তাই তো, ভালো করে চিনতে পারবে, দেখতে পারবে, দেখে বুঝতে পারবেন। তো সেই জন্যই এরকম একটা কথা বলার লেখিকার, তপনের মুখ দিয়েই আর কি। আচ্ছা, তারপর একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে। তো দেখো, তখন এটা মনে করছে যে একটু পরেই ছোট মেশো তপনকে ডেকে পাঠান, এবং বোধ করি, অর্থাৎ তপনের এখানে মনে হচ্ছে যে নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে, যে একটা শ্বশুর বাড়িতে একটা নতুন জামাই, হুম, তো তার শ্বশুর বাড়ি কোনো বাচ্চাকে খুশি করার জন্যই হয়তো বলে থাকতে পারেন, এরকমটা তপনের মনে হচ্ছে। তাই বলছেন যে নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন ছোট মেসোমশাই তপনকে, যে তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, অর্থাৎ গল্প তো বেশ ভালোই লিখেছো, এরকম একটা, একটু কারেকশন করে ইয়ে করে দিলে আহ, ছাপতে দেওয়া চলে। এরকম, যে গল্পটা ভালো হয়েছে, কিন্তু একটু কারেকশন করতে হবে, অর্থাৎ একটু সংশোধন করতে হবে কিছু কিছু জায়গায়। তিনি তো লেখক, লেখক মানুষের চোখে আটকেছে, কাঁচা হাতের লেখা, তাই না? শুধু বাচ্চা, ছোট বাচ্চা, এটা গল্প লেখা তার প্রথম, তার লেখা গল্প, ভুল তো হবেই, ভুল তো থাকবেই। হুম, তো হুম, কাঁচা হাতের লেখা। তো সেই জন্য মিশো বলছেন যে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে, যে এটাকে ছাপতে দেওয়া যাবে, অর্থাৎ পত্রিকাতে বেরোনোর জন্য ছাপাতে দেওয়া যাবে, কিন্তু একটু কারেকশন করে দিলে চলে যাবে। হুম, এরকমটা বলছে। তারপর তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। অর্থাৎ প্রথমে তপন ভাবছিল যে হয়তো ওই নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে এসছে, এবং শ্বশুরবাড়ির কোনো একটা ছেলেকে খুশি করার জন্য হয়তো এমনি বলছে আর কি, ফর্মালিটি, যে হ্যাঁ বাহ ভালো হয়েছে তো, কিন্তু মন থেকে বলছে না, হয়তো এমনি খুশি করার জন্য বলে থাকছে, এরকমটা তপনের মনে হয়েছিল প্রথমে। হুম, কিন্তু আহ মানে ভাবছে তো ঠাট্টা করে বলছে, মন থেকে বলছেন না, এরকমটা মনে হচ্ছে। কিন্তু যখন তখন দেখছে যে মিশোর মুখে একটু করুণার ছাপ, অর্থাৎ এই যে বললো যে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে। হুম, এই যেটা করুণা করে বলা, এটা করুণার ছাপ মিশোর মুখে ফুটে উঠেছে, এই করুণার ছাপ দেখেই তপন তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। আহ্লাদে, অর্থাৎ আনন্দে, আনন্দে একেবারে কাঁদো কাঁদো হয়ে যায়। তো তোমরা তো ভালো কিছু করলে, হুম, এবং ভাবতে পারোনি যে এত ভালো হয়ে যাবে, সবাই তাকে মানে সেটাকে বাহবা জানাচ্ছে, খুব সুন্দর হয়েছে, ছাপতে দেওয়া যাবে বলা হচ্ছে গল্পটা। তো কি একটা আনন্দের চোখে জল চলে আসে না, সেই রকম আর কি তপনের অবস্থা, আনন্দে সে কাঁদো কাঁদো হয়ে গেছে। তারপর, তাহলে বাপু, তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। তো মাসিও সেখানে উপস্থিত ছিল। তো মাসি যখন মেসো এরকমটা বললো বা বললেন যে কারেকশন করে দিলে ছাপতে দেওয়া যাবে, তাই মাসি সেই যে একটা অপরচুনিটি দিল, সেটা মাসিও খপ করে ধরে নিল। তো তাই বলছে যে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। হুম, মেশোকে উদ্দেশ্য করে বলছে যে ছাপিয়ে দিও গল্পটা, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, যে মেশোর মতোই তার উপযুক্তই কাজ হবে। যে এটা বলা হচ্ছে কেন, যে দেখবে দেখে থাকবে যে একটা, বাহ,
একদম দাদার মতোই কাজ করেছিস, যে দাদার কর্তব্য পালন করে ধরো একটা ভালো কিছু করলে যখন বলা হয় যে দাদার মতো উপযুক্ত কাজ করেছিস, বা বোনের মতো উপযুক্ত কাজ করেছিস, হ্যাঁ, তো সেই রকম একটা কথা মাসি সে ছোট মেশোকে বলছে যে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা যদি তপনের সেই গল্পটা ছাপিয়ে দেয়। আচ্ছা। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে, তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। হুম, তো মেশো হুম, আহ মাসির সেই কথায় আহ, সহমত হলেন, এবং করুণার মূর্তিতেই বলছেন যে সেরকম একটা করুণা দেখিয়েই বলছেন যে তা দেওয়াই যায়, ছাপিয়ে দেওয়াই যায়। আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক। তো এই সম্পাদক কারা? না, গল্প কবিতা যে পত্রিকায় ছাপানো হয় সেই পত্রিকাটা যারা সম্পাদনা করেন বা যিনি সম্পাদনা করেন তিনিই হলেন সম্পাদক। হ্যাঁ, তো সেই যে এবং এখানে কোন পত্রিকার কথা বলা হচ্ছে দেখো, সন্ধ্যা তারা, বাংলা সাহিত্যের আহ, বেশ বিখ্যাত লেখকরা কবিরা এই সন্ধ্যা তারা পত্রিকায় লেখা দিয়ে থাকেন। কবিতা গল্প এগুলো ছাপিয়ে থাকেন। সন্ধ্যা তারা একটা বিখ্যাত পত্রিকা। তো সেই সন্ধ্যা তারার সম্পাদক, সন্ধ্যা তারা পত্রিকার যে সম্পাদক, তাকে আহ মেশো তখনই সেই গল্পটা দেবেন, এবং সম্পাদককে বললে, মানে সে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে বললে মেশোর কথা ফেলতে পারবেন না। তার না করতে পারবেন না, সেটাই বলছেন আর কি। ঠিক আছে, তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, একটু আশ্বস্ত দিয়ে আহ তপনকে মেশো বলছে যে ঠিক আছে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো তাহলে। হুম, আচ্ছা, আজকে তাহলে এটুকু থাক। হুম, তো আমরা পড়ছিলাম আহ আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি। তো আজকে আমরা লেখিকা সম্পর্কে বেশ কিছু তার জীবনী, তার সাহিত্য জীবন সম্পর্কে আমরা জেনেছি, এবং গল্পটিও একটু পড়েছি বিস্তারিতভাবে, তাই তো? তো যতটা পড়া হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোথাও অসুবিধে নেই। এবং তবুও বলবো, যদিও বা কোথাও অসুবিধে থেকে থাকে আমাকে অবশ্যই জানিও, আমি আবার তোমাদেরকে বলার চেষ্টা করব। কেমন? ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে এই অধ্যায়ের অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। ধন্যবাদ।